ওয়েলকাম। এসএলএসটি 2 এর নিয়োগ প্রক্রিয়া একটু গতি পেয়েছে ভেরিফিকেশনে। এবারে যে প্রশ্নটা আসছে তাহলে আমাদের নবম দশমের ইন্টারভিউটা কবে শুরু হবে সেটা নিয়ে গতকালকে কিছুটা বলেছি। তারপরেও বিভ্রান্তি আছে। এবার আপনাদের বেশ কয়েকটা প্রশ্ন দেখেছি গতকালকের ভিডিওতে আমাকে ওখানেও কমেন্ট করেছেন, অনেকে মেসেজ করেছেন যে সেলফ অ্যাটাস্টেডে ডেট দেওয়ার ব্যাপারে, তারপরে অথরাইজেশন সার্টিফিকেটটা বা অ্যাপ্লিকেশনটা কি করতে হবে, গ্রেট কনভারসেশন এই বিষয়ে বহু প্রশ্ন আছে। তাছাড়া ইন্টারভিউ টিপস নিয়ে কি আসতে পারে, কোন প্রস্তুতিগুলো আমাদের বেশি দরকার, সেইগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব আপনাদের। আশা করি কিছুটা প্রয়োজনে হবে। প্রথমেই বলি, ইন্টারভিউটা অনেকেই বলছেন আগস্টের প্রথম সপ্তাহ থেকে হবে। এই ধরনের কোনো খবর কিন্তু নেই। দ্রুত শুরু হবে এটা আমি প্রথম থেকেই বলছি এবং সে তথ্যটা আপনাদের দিয়েছি। কিন্তু আগস্টের প্রথম সপ্তাহ থেকে ইন্টারভিউ শুরু হবে, আজকের দিন পর্যন্ত তেমন কোনো নির্ভরযোগ্য সূত্র এখনো আসেনি। আগস্টে শুরু হওয়ার প্রবল সম্ভাবনা আছে। যাদের ভেরিফিকেশন ইমিডিয়েট লিস্ট এসছে তাদের নয়, প্রথম যাদের ভেরিফিকেশন হয়েছিল সেই সিকোয়েন্সেই মোটামুটিভাবে একটু এদিক সেদিক তো হবেই, হতে পারে। সেই সিকোয়েন্সে মোটামুটি কিন্তু আপনার ভেরিফিকেশনটা শুরু হবে। এবারে ডকুমেন্টস ভেরিফিকেশন নিয়ে দুটো তিনটে প্রশ্নের উত্তর দিয়ে তারপরে ইন্টারভিউর বিষয়ে আসছি। ডকুমেন্ট ভেরিফিকেশন যেমন সেলফ অ্যাটাস্টেড কপি, আপনার এক সেট জেরক্স লাগবে। এবার সেখানে কি ডেট দিতে হবে, এটা আপনাদের অনেকের জিজ্ঞাসা আছে। দেখুন, অ্যাটাস্টেড মানেই কিন্তু উইথ ডেট, এটা মাথায় রাখতে হবে। অ্যাটাস্টেড করলে সেখানে ডেট মাস্ট। আপনি কোনো একটা গেজেটের অফিসার বা স্কুলের হেডমাস্টার বা কোনো কিছু কাগজ যখন অ্যাটাস্টেড করেন, শুধু সিল বা সিগনেচার করে দিলে হয়েছে? কখনোই না। সিগনেচার মানেই তার ডেট দরকার। সেলফ অ্যাটাস্টেডে আপনি যখনই সই করবেন সেই দিনকার ডেটটা, যেদিন আপনার ভেরিফিকেশন, সেদিনকার ডেটটাই দেবেন। এই কাজটা করবেন। প্রয়োজনে আপনি যদি আগে সিগনেচার করে রাখেন, ডেটটা তখন না লিখলেন, সামনে লিখলেন, এটা বড়জোর করতে পারেন। তবে ডেট দেবেন, ডেট কিন্তু লাগবে। আর অথরাইজেশন লেটারটা কখন লাগবে? অথরাইজেশন লেটার আমি যদি ভেরিফিকেশনে উপস্থিত না থাকতে পারি, অনেক সময় হতে পারে ওই দিনটা আমার বিশেষ কাজ। দেখুন, ভেরিফিকেশন আপনি বাই চান্স উপস্থিত থাকাটাই শ্রেয়। তবে হতে পারে কোনো সমস্যা, আপনি উপস্থিত না থাকলেও আপনার ক্যান্সেল হওয়ার কিন্তু কোনো চান্স নেই। আপনি সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনার নিয়ারেস্ট কাউকে পাঠাতে পারেন। সে আপনার বাবা হতে পারে, দাদা হতে পারে, দিদি হতে পারে, মা হতে পারেন, কেউ একজন যেতে পারেন। আপনার সমস্ত ডকুমেন্টসগুলো নেবেন এবং আপনার আইডেন্টি কার্ড থাকবে এবং সেই ব্যক্তি যাকে পাঠাচ্ছেন তার অরিজিনাল আই কার্ড কিন্তু থাকবে এবং আপনি একটা লেটার লিখে দেবেন যে আমি এই কারণে উপস্থিত থাকতে পারছি না, টু দা চেয়ারম্যান করে রিজিওনাল অফিসার ও এসএসসি বলে আপনি লিখবেন যে আমি এই কারণে উপস্থিত থাকতে পারছি না, আমি অমুককে আমার অথরাইজ হিসেবে আমি পাঠালাম। এটা বাংলাতে লিখুন, ইংরেজিতে লিখুন, হাতে লিখুন, টাইপ করুন, কোনো অসুবিধা নেই। আপনি পাঠালেন, যাকে পাঠালেন তার নামটাও সেখানে উল্লেখ থাকবে এবং তার ডকুমেন্টস নিয়ে তিনি যাবেন, কোনো অসুবিধা নেই। ইভেন আপনি যখন কাউন্সিলিং এও কিন্তু এই অপশনটা থাকবে। আপনি অবশ্যই সফল হন। সফল হওয়ার পরে যখন কাউন্সিলিং হবে, কাউন্সিলিং আপনার অথরাইজেশন দিয়ে আপনি কাউকে পাঠাতে পারার সুযোগটা কিন্তু পাবেন। আর গ্রেড কনভারসেশনটা কি? গ্রেড কনভারসেশন নিয়ে অনেকের প্রশ্ন। গ্রেড কনভারসেশন অনেক ইউনিভার্সিটি এখন নম্বরের পরিবর্তে গ্রেড দেয়, তাই না? একটা পয়েন্টে এত। কিন্তু যখন আমাদের একাডেমিকটা ক্যালকুলেশন হয়েছে পার্সেন্টেজ দেখেই তো হয়েছে, তাই না? এবার তাহলে গ্রেড দেখে পার্সেন্টেজটা দেখার একটা কিন্তু টেবিল থাকে, মানে চার্ট থাকে যে এই নম্বর হলে এই গ্রেড, এই নম্বর হলে এই গ্রেড। সেইটা দেখবেন মার্কশিটের পেছনে ইয়ে করা থাকে, ডিকোড করা থাকে, একটা ইন্ডেক্স দেওয়া থাকে। সেই ইন্ডেক্সটার জেরক্সটা সেটাও সমেত জেরক্স করবেন। যদি কোনো কারণে দেখেন, সাধারণত হয় না, এমন যদি হয় কোনো ইউনিভার্সিটির মার্কশিটে গ্রেড কনভার্সন করা নেই, মার্কশিটের মধ্যে নেই, সেক্ষেত্রে আপনাকে সেই ইউনিভার্সিটি থেকে কিন্তু অনলাইন থেকে হোক বা অফলাইন ইউনিভার্সিটি হোক, সেই গ্রেডটার যে ইন্ডেক্স সেটা আপনাকে নিয়ে যেতে হবে সাথে। কারণ আমি কি করে বুঝবো যদি না জানা থাকে যে আপনার এই গ্রেড মানে আপনার কত পার্সেন্ট নম্বর? বুঝতে পেরেছি? এটা আলাদা করে লাগবে আপনার মার্কশিটে যদি ওটা থাকে, এটা নিয়ে আর কোনো চাপ নেই। দু সাইডে জেরক্স করে দিলেই হয়ে যাবে। আর কোনো জেরক্স যদি না থাকে, ওখানে আপনার ভেরিফিকেশন নিয়ে খুব প্রেশার নেবেন না। যা চেয়েছে নিয়ে যাবেন, ছোটখাটো শর্টফল পড়লে আপনার সমস্যা হবার নয়। এইবার যেটা আসছি, কোন বিষয়গুলো নজর রাখবো। প্রথমে আমি এটা অনেক আগে যখন 11-12 এর ইন্টারভিউ শুরু হয় তখন বলেছি, পোশাকটার দিকে একটু খেয়াল রাখবো। আপনারা সবাই জানেন, একজন শিক্ষক বা শিক্ষিকা আপনারা। দেখুন, কেন বলছি, আপনি হয়তো ফ্রেশার, তবুও আপনি অবশ্যই আমার চোখে অন্তত আপনি শিক্ষক বা শিক্ষিকা। আমিও যে আপনিও তা। আমি হয়তো ক্রোনোলজিক্যালি একটু আগে জন্মেছিলাম, তাই একটা স্কুলে শিক্ষকতা করছি, আপনি অপেক্ষা করছেন কিছুদিন পরে যাবেন শিক্ষক বা শিক্ষিকা হয়ে। এর বেশি আপনার আর আমার মধ্যে কোনো তফাৎ নেই। ফলে আপনি জানেন আমার থেকে কোনো অংশে কম নয়।
একজন শিক্ষক বা শিক্ষিকার আদর্শ পোশাক আপনার মনে যেটা মনে হয় সমাজ অনুমোদিত সেটা পরবেন। এর কোনো নির্দিষ্ট ড্রেস কোড কিন্তু হয় না। তবে হ্যাঁ, একটা টি-শার্ট পরে আমি জানি আপনি যাবেন না। যাওয়া উচিতও নয়। অন্য সময় আপনি যাই করুন না কেন, ইন্টারভিউ দিতে যে ফরমাল ড্রেস যেটা হয় একটা শার্ট পরুন, সাধারণ প্যান্ট যেগুলো হয় ছেলেদের ক্ষেত্রে বলছি, বেল্ট থাকবে, শু থাকবে, একটা হাতে ঘড়ি থাকবে। ব্যাস গ্রহরত্নের আংটি-টাংটিগুলো যতটা সম্ভব এভয়েড করবেন অন্য সময় পড়লেও ইন্টারভিউর সময়টা। আর অন্যান্য যা কিছু আছে এটা ক্লিন শেভ হয়ে যাবেন এগুলো তো সাধারণ ব্যাপার। আর যারা দাড়ি রাখেন থাকবেন। ব্যাস এইটুকু। আর আমার আ বোনেদের জন্য, ম্যাডামদের জন্য যেটা আছে আপনারা আ উম একটা অবশ্যই ইন্টারভিউ দিতে চেষ্টা করবেন শাড়ি পরে যাবার। তবে সালোয়ার পরে গেলে কোনো সমস্যার কিছু নেই। শাড়ি পরে যাবেন। আর অন্যান্য আনুষঙ্গিক বিষয় যারা বিবাহিত তারা তাদের যেমন আ অলংকারগুলো কমন আছে সেইটুকু পরবেন। এক্সট্রা বিষয় আমার বোনেদের সম্পর্কে দিদিদের সম্বন্ধে তো কিছু আমি বলতে পারিনি এর বেশি হয়ে, ভাই হয়ে বা দাদা হয়ে। আপনারা খুব ভালো জানেন সেইটুকু মেইনটেইন করবেন মাত্র। আর কিছু নয়। আপনারা কেউই উগ্র সাজ দেবেন না ছেলে-মেয়ে উভয়কে বলছি। এটা জানি আপনাদের এগুলো নিয়ে বলার কিছু নেই। পোশাকের দিকটা একটু খেয়াল রাখবেন। এখানে অনেক দিদি বোনেরা আমার প্রশ্ন করবে, "স্যার বোরকা পড়ি আমি।" এটা আপনার সম্পূর্ণ স্বাধীনতা আছে। কোনো সমস্যার কিছু বোরকা বা অনেকে আ হিজাব, ওড়না পড়েন মাথায়। ভুল হলে মাফ করবেন কোনো টার্মগত ক্ষেত্রে আমার। এক্ষেত্রে কোনো সমস্যা নেই। এই স্বাধীনতাটা আমাদের দেশে, আমাদের ধর্মনিরপেক্ষ দেশে আছে। অন্য কেউ যদি আপনার কোনো পছন্দের কোনো বিষয় থাকে এক্ষেত্রে কোনো সমস্যার কিছু নেই। অনেকটা বেশি বলে ফেললাম এটা নিয়ে হয়তো। আপনারা জানেন। আর কমন যেগুলো আমি তো ইন্টারভিউ প্রত্যেক টি বিষয় আপনাদের বলব। কোন দেখুন গভর্নমেন্টের নতুন পরিকল্পনাগুলো সম্বন্ধে জেনে যাবেন। এখন এই সরকার এসে নতুন যে স্কিমগুলো চালু করছে দেখুন ধারণা আপনাকে বদলাতেই হবে। আমি এর আগেও অনেকবার বলেছি, আপনার কাকে সমর্থন করেন, কাকে সমর্থন করেন না এটা বড় কথা নয়। চাকরিটা আমার দরকার। একদম। দেখুন ওই ভাবের ঘরে চুরি করে লাভ নেই। চাকরিটা আমার দরকার। শিক্ষক বা শিক্ষিকা হওয়া আমার স্বপ্ন। আমি ভুল বললে বলবেন কমেন্টে। তাহলে সেখানে যদি আমি হ্যাঁতে হ্যাঁ, নাতে না বলে আমি তো এখানে অন্যায় কিছু করছি না। অর্থাৎ সরকারি যে পরিকল্পনা হবে আমার যদি কোনো জায়গায় পছন্দ নাও হয়, আমি তার সমর্থক থাকার চেষ্টা করব। আমি জানি আপনার হয়তো সেটা নিয়ে অনেক যুক্তি আছে ডিবেট করার। কিন্তু করতে যাব না আমরা। আপনার জায়গায় আমি হলে অন্তত যেতাম না। ব্যাস সরকারি যে নতুন পরিকল্পনাগুলো হচ্ছে যে সে আপনার অন্নপূর্ণা ভান্ডার হোক, ১০০ দিনের কাজটা জি রামজি হয়ে গেছে এখন। তারপরে যে যুবশ্রী এই ধরনের যে প্রকল্পগুলো আছে, ওবিসি ৭% ১৭% থেকে ৭% হলো এর পক্ষে বিপক্ষে এই বিষয়গুলো একটু রাখবেন। আমি পরে এগুলোর প্রশ্ন উত্তর আকারে আসবো। ঠিক আছে? আপনার নিজের নামের অর্থটা কিন্তু নামের মিনিংটা অনেককে ধরে। আমি নিজে প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম বলে এটা সবাইকে বলি। একটু দেখে যাবেন। আপনার নামের একটা নিশ্চিত অর্থ আছে। এটা আপনি নিশ্চয়ই জানেন। সেটা একটু ক্লিয়ারলি আর যদি ওই অনেকের হয়, আমি যেমন নিজের নামের অর্থ সত্যি কথা জানতাম না। আমার বাবা-মা তো বা তার ঈশ্বরের নাম অনুযায়ী নামটা রেখে দিয়েছে। তো যাই হোক আমার বাংলা টিচারের কাছ থেকে সেটা উদ্ধার করে যেতে গিয়েছি দুরকমভাবেই। ধর্মীয়ভাবে আর অন্যভাবে। ঠিক সেটাকে চেষ্টা করবেন একটু আর আপনি যে জেলায় থাকেন, সে জেলা সম্পর্কে কিন্তু প্রশ্ন করার প্রবল সম্ভাবনা আছে। জেলা, রিজিয়ন বলতে এখানে কিন্তু আপনি আমার স্কুল সার্ভিস কমিশনের রিজিয়ন বলছি না। আপনি নর্থ বেঙ্গলের মানুষ। নর্থ বেঙ্গল, উত্তরবঙ্গ থেকে কোনো প্রশ্ন ধরতে পারে। আপনি জঙ্গলমহলের যেকোনো ডিস্ট্রিক্টের মানুষ হন, সেখান থেকে কোনো একটা প্রশ্ন ধরে ফেলতে পারে। ঠিক আছে? ফলে আপনি ২৪ পরগনার ক্যানিং, বসিরহাটের কোনো জায়গার মানুষ সুন্দরবন সংক্রান্ত কোনো প্রশ্ন ধরতেই পারে। খুব স্বাভাবিক। আমি নদীয়ার ছেলে আমাকে এই অঞ্চলের কোনো প্রশ্ন ধরতেই পারে। মুর্শিদাবাদ, মালদার হলে গৌড় বা সেই ইতিহাস সংক্রান্ত কোনো প্রশ্ন ধরতেই পারে। নিজের জেলা সম্পর্কে একটু খুব ভালো করে জেনে যাবেন। আর সাইকোলজিক্যাল বহু প্রশ্ন ধরবেই সব্বাইকে। সাইকোলজি যেহেতু আমার সাবজেক্ট এডুকেশন। আর এডুকেশনের একটা বড় বিষয় হচ্ছে সাইকোলজি। সেটা নিয়ে অনেক প্রশ্ন আগেও বলেছি। সেগুলো বলবো। একাদশ, দ্বাদশে যে প্রশ্নগুলো ধরেছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর তার সাথে শিক্ষা কমিশনগুলো। আপনি এডুকেশনের ছাত্র নন জানি মানে আপনার বিষয় নন আমি জানি। কিন্তু আপনারা সবাই জানেন বিশেষ করে এনইপি 2020 2020 যে জাতীয় শিক্ষানীতি যেটা আমার রাজ্যে এবার পুরোপুরি প্রয়োগ হতে চলেছে। আপনারা দেখেছেন অলরেডি নোটিফিকেশন জারি হয়েছে। আগের সরকার একটু গড়িমসি করছিল চালু করতে। এই সরকার এখন তো কেন্দ্র রাজ্য এক সরকার হয়েছে খুব স্বাভাবিক চালু হবে। ফলে জাতীয় শিক্ষানীতি 2020 টা কিন্তু খুব ভালো করে দেখে যাবেন। আমি জাতীয় শিক্ষানীতি 2020 নিয়ে একটা আলাদা করে ভিডিও করে দেব। যদি আপনাদের প্রয়োজন হয় জাতীয় শিক্ষানীতি 2020 যদি আলাদা করে মনে হয় একটা ভিডিও করলে আপনাদের কাজে লাগবে, আপনারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন। আমি নিশ্চয়ই সেটা করব। আর আপনাদের কোন বিষয়গুলো নিয়ে ভিডিও করলে বা ক্লাস করলে আপনাদের এই মুহূর্তে বেশি কাজে লাগে সেটা আমাকে একটু কমেন্ট করবেন। আমি চেষ্টা করব
আমার সাধ্য অনুযায়ী আপনাদের পাশে থাকবার জন্য। আমার ভুল ত্রুটি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।